সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায়। ক্যাশ ডেস্ক পরিচালনার ক্ষেত্রে লিমিট আর ব্যালেন্সের হিসাবটা মাঝে মাঝে বেশ জটিল মনে হতে পারে, তাই না? আজ আমরা ঠিক এই বিষয়টি নিয়ে কথা বলবো। একদম নিখুঁতভাবে দেখব প্লেয়ারদের লেনদেনের সময় ফান্ডের মুভমেন্ট আসলে কিভাবে হয়। চলুন দ্রুত দেখে নিই আজ আমরা কি কভার করতে যাচ্ছি। প্রথমে থাকছে লিমিট আর ব্যালেন্সের সংজ্ঞা, তারপর প্লেয়ার ডিপোজিট, এরপর উইথড্রল বা অর্থ উত্তোলন, চূড়ান্ত হিসাব এবং সবশেষে স্বাধীন ডেস্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী। প্রথমেই আসা যাক লিমিট এবং ব্যালেন্সের সংজ্ঞায়। এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকাটা কিন্তু যে কোনো সফল অপারেটরের জন্য একদম প্রথম শর্ত। তাহলে ব্যালেন্স জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে প্লেয়ার্সদের কাছ থেকে পাওয়া মোট টাকা থেকে তাদের পে আউট করা টাকাটা বাদ দিলে যা থাকে সেটাই হলো ব্যালেন্স। একদম আক্ষরিক অর্থে ডেস্কে থাকা বাস্তব ক্যাশ টাকা। এটা এমন একটা অ্যামাউন্ট যেটা একেবারে হাত দিয়ে ছোঁয়া যায়, আর এটাই নির্ধারণ করে দেয় ডেস্কে ঠিক কত টাকা নিরাপদে পরিশোধ করার মতো আছে। আর লিমিট হলো ব্যালেন্সের ঠিক উল্টো একটা কনসেপ্ট। লিমিট মানে হলো মূলত ডিজিটাল ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা, অর্থাৎ নতুন করে ফান্ড রিসিভ করা বা অ্যাকাউন্টগুলোতে টাকা টপ আপ করার জন্য সিস্টেমের যে জায়গাটা ফাঁকা আছে। ব্যালেন্স যেমন একদম ফিজিক্যাল ক্যাশ, লিমিট হলো ঠিক তেমনি একটা ডিজিটাল পোটেনশিয়াল বা সম্ভাবনা। ব্যাপারটা আরও একটু ক্লিয়ার করা যাক। ধরা যাক একটা ক্যাশ ডেস্কের শিফট সবেমাত্র শুরু হলো, আর শুরুরই মুহূর্তে ডেস্কের একদম বেসলাইন লিমিট দেওয়া হলো ঠিক $100। চলুন এই $100 অঙ্কটাকে মাথায় রেখে সামনের দিকে এগোনো যাক। এবার দ্বিতীয় ধাপে আমরা দেখব প্লেয়ার ডিপোজিট বা টাকা জমা দেওয়ার প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে। আর এই অংশটা চমৎকারভাবে তুলে ধরে সেই কনস্ট্যান্ট ব্যালেন্সিং বা ভারসাম্য রক্ষার খেলা। ডেস্কে টাকা জমা হওয়ার সাথে সাথে একদিকে যেমন ডিজিটাল ক্যাপাসিটি বা লিমিট কমতে থাকে, অন্যদিকে কিন্তু ফিজিক্যাল ক্যাশ বা ব্যালেন্স ঠিকই বাড়তে থাকে। অনেকটা সিস বা দাড়িপাল্লার মতো, তাই না? একটা উঠলে অন্যটা নামে। হিসাবটা একটু মিলিয়ে নেওয়া যাক। শুরুতে লিমিট ছিল $100 আর ব্যালেন্স ছিল একদম শূন্য। এবার প্রথম প্লেয়ার এসে যখন $50 ডিপোজিট করলেন, তখন কি হলো? লিমিটের ক্যাপাসিটি কিন্তু অর্ধেক কমে গিয়ে $50 নেমে আসলো। কিন্তু মজার ব্যাপার হলো ব্যালেন্সের ঘরে এখন বাস্তব নগদ অর্থ হিসেবে $50 যোগ হয়ে গেছে। এরপর দ্বিতীয় আরেকজন প্লেয়ার এসে আরও $50 জমা দিলেন। এবার দেখুন ম্যাজিক, লিমিট একেবারে 0 বা শূন্য হয়ে গেল। মানে ডেস্কে আর কোনো ডিজিটাল ক্যাপাসিটি অবশিষ্ট নেই। কিন্তু অন্যদিকে ব্যালেন্সের ঘরে এখন পুরো $100 নগদ ক্যাশ জমা হয়ে আছে। তাহলে সিস্টেমের মূল লজিকটা কি দাঁড়ালো? যখনই কোনো প্লেয়ারের অ্যাকাউন্ট টপ আপ করা হয়, টাকাটা সরাসরি লিমিট থেকে সরে গিয়ে ব্যালেন্সে যুক্ত হয়। ইনকামিং ফান্ড কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য এই নিয়মটা কিন্তু একেবারে গেঁথে রাখতে হবে। এবার আসা যাক তৃতীয় অংশে, প্লেয়ার উইথড্রল বা অর্থ উত্তোলনের পদ্ধতি। ধরে যাক একজন প্লেয়ার বেশ ভালো অঙ্কের টাকা জিতেছেন এবং তিনি সেটা তুলে নিতে চান। এই উইথড্রল প্রসেসটা কিন্তু কয়েকটা সুনির্দিষ্ট ধাপে হয়। প্রথমে টাকা তোলার জন্য নির্দিষ্ট ক্যাশ ডেস্ক সিলেক্ট করতে হয়। এরপর আসে একটা উইথড্রল কোড। তৃতীয় ধাপে অপারেটর সিস্টেমে উইথড্র অপশনে ক্লিক করেন, আর সাথে সাথে ব্যালেন্স থেকে $70 কেটে নেওয়া হয়। এবং একদম শেষ ধাপে অপারেটর সেই $70 নগদ বা কার্ড ট্রান্সফারের মাধ্যমে প্লেয়ারকে বুঝিয়ে দেন। প্রোটোকল ব্রেক না করে এই ধাপগুলো ফলো করাটা একদম মাস্ট। ডিপোজিটের সময় লজিকটা যেমন ছিল, উইথড্রয়ালের ক্ষেত্রে সিস্টেমের লজিকটা ঠিক তার উল্টো। একজন প্লেয়ারকে পে আউট করার মানে হল টাকা সরাসরি ব্যালেন্স থেকে সরে গিয়ে আবার লিমিটে ফিরে আসে। ঠিক যেন সেই সিস বা দাড়িপাল্লাটা এবার উল্টো দিকে হেলে পড়ল। 4 নম্বর সেকশন। চলুন এবার একটু পজ দিয়ে ফাইনাল ক্যালকুলেশন বা চূড়ান্ত হিসাবটা করে ফেলি। প্রথমে ব্যালেন্সের গণিতটা দেখা যাক। ডেস্কের সর্বোচ্চ $100 ক্যাশ ব্যালেন্স জমা হয়েছিল, রাইট? সেখান থেকে বিজয়ী প্লেয়ারকে $70 পে আউট করার পর ব্যালেন্স থেকে সেই টাকাটা মাইনাস হয়ে গেল। মানে ডেস্কে এখন ঠিক $30 ফিজিক্যাল ক্যাশ অবশিষ্ট আছে। আর এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা লুকিয়ে আছে।
লিমিটের দিকে একটু খেয়াল করুন। লিমিট কিন্তু একদম জিরো হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে $70 পে আউট করা হলো, তার ফলে সেই $70 ক্যাপাসিটি হিসেবে আবার লিমিটে ব্যাক করেছে। সিস্টেমের ধারণ ক্ষমতা একদম সেফলি রিস্টোর হয়ে গেল, আর চূড়ান্ত লিমিট গিয়ে দাঁড়ালো সেই $70। পুরো ইকোসিস্টেমের দিকে যদি তাকাই, তাহলে একটা জিনিস খুব ক্লিয়ার, শুরুর সেই $100 কিন্তু জাদুর মতো গায়েব হয়ে যায়নি। এটা শুধু দুটো আলাদা বালতির মধ্যে জায়গা অদলবদল করেছে, কখনো ফিজিক্যাল ক্যাশ বা ব্যালেন্স হিসাবে, আবার কখনো অ্যাভেলেবল ক্যাপাসিটি বা লিমিট হিসাবে। যেমন এখানে $30 হলো ব্যালেন্স আর $70 হলো লিমিট, টোটাল কিন্তু সেই 100ই থাকছে। আমাদের শেষ অংশ, স্বাধীন ক্যাশ ডেস্কের নিয়মাবলী। এখন এই জায়গাটায় সবচেয়ে মনোযোগ দেয়া দরকার। প্রতিটি ক্যাশ ডেস্ক কিন্তু সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে। একটা ডেস্ক থেকে অন্য ডেস্কে সরাসরি ফান্ড ট্রান্সফার করার কোনো সুযোগই নেই। সমস্ত অপারেশন একদম কড়াকড়িভাবে ওই একই ডেস্কের ভেতরেই হতে হবে। এমনকি পে আউটের পর যে টাকা লিমিটও ফিরে আসে, সেটাও ওই নির্দিষ্ট ডেস্কের ইকোসিস্টেমেই পার্মানেন্টলি লক হয়ে যায়। এটাকে কোনোভাবেই ফ্রি ফান্ড হিসাবে অন্য কোথাও ইউজ করা যাবে না। তাহলে প্রশ্ন আসতে পারে, অন্য কোনো ডেস্কে ফান্ড পাঠানোর দরকার হলে কি করণীয়? এর একটাই মাত্র অনুমোদিত পদ্ধতি আছে। প্রথমে একটা প্রিপেড অ্যাকাউন্ট টপ আপ করতে হবে। এরপর ঠিক জমার মুহূর্তেই সেই সেন্ট্রাল প্রিপেড অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা ক্যাশ ডেস্কে ফান্ড ডিস্ট্রিবিউট করতে হবে। অর্থাৎ সরাসরি এক ডেস্ক থেকে আরেক ডেস্কে লেনদেন পুরোপুরি নিষিদ্ধ। প্রতিটি ক্যাশ ডেস্ক স্বাধীনভাবে কাজ করে। মূল নির্দেশিকা থেকে নেওয়া এই গোল্ডেন রুলটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে একটা নির্দিষ্ট ডেস্কের ফ্লো বোঝাটা ঠিক কতটা ক্রুশাল। এই জায়গাটা ক্লিয়ার না থাকলে কিন্তু পুরো অপারেশনাল কাজটাই বাধাগ্রস্ত হতে পারে। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনার একদম শেষে এসে একটা বিষয় একটু ভাবা জাগত। একটা প্রচণ্ড ব্যস্ত শিফটে যদি হঠাৎ কোনো ক্যাশ ডেস্কের লিমিট পুরোপুরি জিরো হয়ে যায়, তখন ব্যবসা সচল রাখতে একজন অপারেটর কত দ্রুত এই ব্যালেন্সের মেকানিক্সটা কাজে লাগাতে পারবেন? এই ফাস্ট পেস সিস্টেমে দক্ষতা অর্জন করাটাই কিন্তু আসল গেম চেঞ্জার। আশা করছি আজকের এই সেশনটা পরবর্তী শিফটের কাজগুলোকে আরও অনেক বেশি সহজ আর কনফিডেন্ট করে তুলবে।